আমাদের আর্থিক খাত নিয়ে সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। এখানে আর্থিক খাত বলতে কেবল যে ব্যাংকিং খাত তা নয়, ব্যাংক, ব্যাংকের সঙ্গে বিমা, বিমার আবার দুটো অংশ, সাধারণ বিমা এবং জীবন বিমা। তারপর শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটের সঙ্গে আবার লিজিং কোম্পানিগুলো। তো এই যে পুরো আর্থিক খাত, এর সঙ্গে সরকারের কতগুলো বন্ড রয়েছে, প্রতিরক্ষা সঞ্চয় পত্র থেকে শুরু করে অন্য যে সকল বন্ড রয়েছে, ডাকঘর সঞ্চয় ব্যাংক রয়েছে, সব জায়গাতেই অবিশ্বাস, অনাস্থা, অব্যবস্থাপনার কারণে পুরো আর্থিক খাতে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। বাস্তবে ক্ষতিটা কতটুকু হয়েছে বলতে পারবো না, তবে যেভাবে পত্রপত্রিকা আসছে এবং যেভাবে আলোচনা হচ্ছে, তাতে আপনি আমি আমাদের সবারই চিন্তা না করে কোনো উপায় নেই, চিন্তিত হওয়া ছাড়া কোনো উপায় নেই। যেমন ধরুন, দেশে বলা হচ্ছে ৫৪টি ব্যাংক রয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্টে সরকারি ব্যাংকের মধ্যে সবগুলো ব্যাংকই একেবারে খারাপ অবস্থায় রয়েছে। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী। এর বাইরে দুটো কৃষি ব্যাংক রয়েছে বা বিশেষায়িত ব্যাংক রয়েছে, সেটা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক আর একটা হলো রাজশাহী উন্নয়ন ব্যাংক। তো এর বাইরে বিভিন্ন সংস্থার নামে ব্যাংক দেওয়া হয়েছে, যেগুলো ঠিক সরকারি নয়, তবে সেই সংস্থার মালিকানাধীন। যেমন পুলিশদের জন্য একটা ব্যাংক আছে, তারপর সেনাবাহিনীদের জন্য ব্যাংক আছে, আনসারদের জন্য আনসার ভিটিপি ব্যাংক আছে, এইরকম। এর বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুশি করার জন্য, জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে খুশি করার জন্য প্রায় সব ব্যবসায়ী নেতা, সব আওয়ামী লীগ নেতা, শীর্ষ যারা নেতা, তারা কোনো না কোনো ব্যাংকের মালিকানার সাথে সম্পৃক্ত। তো ৫৪টি যে ব্যাংক, তো এর মধ্যে বলা হচ্ছে মাত্র ৮টি ব্যাংক এখন সচল অবস্থায় রয়েছে, আর বাকি যে ৪৬টি ব্যাংক ধার দেনা করে, টানা হেঁচড়া করে এইরকম একটা অবস্থায় পড়েছে যে এগুলোকে একত্র করে তারপর ভালো ব্যাংকের সাথে সংযুক্ত করে দিয়ে এগুলো চালানো ছাড়া এখন আর কোনো বিকল্প নেই, যেটি উন্নত বিশ্ব হলে দেউলিয়া হয়ে যেত। আমাদের দেশে যেহেতু জনগণের টাকা খরচ করে এই বিভিন্ন ব্যাংকে আমরা ভর্তুকি দেই, বিশেষ করে সরকারি ব্যাংকগুলোকে ভর্তুকি দেই, এবং এই ভর্তুকির টাকা ৬,০০০ কোটি, ৭,০০০ কোটি, ১০,০০০ কোটি টাকা আমরা ভর্তুকি দিয়ে এই ব্যাংকগুলোকে চালাচ্ছি। আবার ইসলামী ব্যাংকে বিশেষ একটি সম্প্রদায়কে রক্ষা করার জন্য ইসলামী ব্যাংকের সর্বপ্রতি যে নগদায়নের সমস্যা হয়েছে, নগদ অর্থের সংকট হয়েছে, বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ছাপিয়ে, যেগুলো আলটিমেটলি মুদ্রাস্ফীতি ঘটিয়েছে, তারপরে ইসলামী ব্যাংকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে সমস্যাগুলো এত বেশি প্রবল এবং পরাক্রান্ত, সেই সমস্যাগুলো কোনো রাষ্ট্রশক্তির পক্ষে এই মুহূর্তে সামাল দেওয়া সম্ভব নয়। ফলে যে অপরাধ করা হয়েছে, যে দুর্নীতি করা হয়েছে, সেগুলোর দুর্ভোগ দুর্দশার কবলে আপতিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন আমরা যারা সাধারণ জনগণ রয়েছে, আমরা তো বিভিন্ন ব্যাংকের গ্রাহক, সরকারি বেসরকারি। আমরা টাকা জমা দিচ্ছি, বিদেশ থেকে টাকা আনছি, বিদেশে টাকা পাঠাচ্ছি। আসলে আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের সাহায্য এবং সহযোগিতা ছাড়া এই মুহূর্তে আসলে কোনো কিছু করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে জনগণের যে আমানত রয়েছে বিভিন্ন ব্যাংকগুলোতে, সেইগুলোর অবস্থা কি? এক। ২ নম্বর হলো যে যখন একটি ব্যাংক মার্জ হয়ে যাবে, যেমন ধরুন একটি মন্দ ব্যাংক আর একটি ভালো ব্যাংকের সঙ্গে একত্র হয়ে গেল, তাহলে মন্দ ব্যাংকের মূলধন ধরুন ১০,০০০ কোটি টাকা, আর তার পুঞ্জীভূত দেনা রয়েছে ৩০,০০০ কোটি টাকা, মানে সে ২০,০০০ কোটি টাকা লোকসান করেছে। কোনো কোনো ব্যাংক ১,০০,০০০ কোটি টাকাও লোকসান করেছে। তো এই লোকসানের যে দায়, এটিকে রাষ্ট্র নেবে, না নতুন যে ব্যাংকটি তারা অধিগ্রহণ করলো তারা নেবে?
নাকি ব্যাংকের যারা মালিক পক্ষ রয়েছে তারা এটিকে সামাল দেবে? এই বিষয়গুলো বাংলাদেশে যেহেতু একেবারে আনকোরা, একেবারে নতুন, এখনো পর্যন্ত কেউ সিদ্ধান্ত নিতে পারছে না, এমনকি বাংলাদেশ ব্যাংকও সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে পুরো আর্থিক খাতের মধ্যে একটি অনাস্থা, একটি অবিশ্বাস, একটি আতঙ্ক, একটি অনিশ্চয়তা শুরু হয়ে গিয়েছে। এবং এই পরিণতিতে বর্তমান যে দামি সরকার, সেই দামি সরকারের আসলে কিছুই করার নেই। এর কারণ হলো তারা নিজেরাই দামি, নিজেদের 2 নম্বরে নির্বাচন, এবং সেই 2 নম্বরে নির্বাচন করার জন্য বিভিন্ন পক্ষকে খুশি করতে গিয়ে তারা ব্যাংক খাতকে বলতে গেলে সরকারি সম্পত্তি বানিয়ে দিয়েছে, দরিয়ার মাল বানিয়ে দিয়েছে। ফলে বিভিন্ন লোক সরকারের নাম করে এই ব্যাংক থেকে নামে বেনামে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। একেবারে যেই লোক কখনো মুদির দোকান করেনি, সে দেখা গেল বিশাল এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ করে কোনো একটা ব্যাংক থেকে 2000 কোটি টাকা নিয়ে গিয়েছে। অনেক লোক ছাত্রলীগ করতো বা যুবলীগ করতো, জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্যের বও বুঝে না, সেই সমস্ত বেকুব মাকড়া লোককে দিয়ে বড় বড় ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে। সেই সকল বেকুব মাকড়া লোককে দিয়ে বড় বড় ব্যাংক পরিচালনা করা হচ্ছে। এবং সেই বেকুবরা, যেটি দুর্ভাগ্যজনক, সেটি হলো বোকা মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা দুনিয়ার কোনো কিছু না বুঝলেও কয়েকটি জিনিস খুব বুঝে, সেটা হলো নিজের স্বার্থ। 2 নম্বর হলো অন্যকে ঠকানোর যে বুদ্ধি, এটা বোকাদের যে এতটা বেশি আছে অন্য কারোর মধ্যে সেটি নেই। 3 নম্বর হলো বিপদের সময় সটকে পড়া এবং একটা সং ধরা যে আমি এর সাথে আদৌ কোনো জড়িত নই। তো এরকম বেকুব লোকদেরকে যে সমস্ত জায়গায় বসানো হয়েছে, সেই সমস্ত বেকুব লোক তারা ব্যাংকের সর্বনাশ করেছে, সরকারের সর্বনাশ করেছে এবং জনগণের সর্বনাশ করেছে। এরপর যেটি হয়েছে সেটি হলো একটি লোভী শ্রেণী তৈরি হয়ে গেছে এই সময়টিতে। সবচেয়ে বড় ব্যাপার হলো রাষ্ট্র চালানোর জন্য যে ধরনের প্রাজ্ঞতা দরকার, যে ধরনের উদারতা দরকার এবং যে ধরনের মুনশিয়ানা দরকার, সেগুলো প্রথমত দীর্ঘদিন যাবত আমাদের রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের সেই জিনিসগুলো নেই। এদের বেশিরভাগই লিখতে কলম ভাঙ্গে 30টা, তারপর তাদের সামনে যদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে গঠন প্রণালী নিয়ে জিজ্ঞাসা করেন, 32টা দাঁত এমনি ঝরঝর করে পড়ে যাবে। তাদেরকে যদি বাংলাদেশের 1000 বছরের ইতিহাসের মোটামুটি 2-3 বছরের ইতিহাস একটু বলতে বলেন, মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে পড়বে। তো এই সমস্ত লোকজনকে বড় বড় পদে বসিয়ে, মন্ত্রী বানিয়ে, এমপি বানিয়ে, আরো কিছু বড় বানিয়ে, তারপরে হুজুর সাজিয়ে তাদের দ্বারা দেশ শাসন করা হচ্ছে। বলা হচ্ছে এরা সব জানে, এরা ফু দিলে আগুন ধরে যায়, এরা মাটি দিয়ে হাঁটলে সেই মাটি স্বর্ণ হয়ে যায়, এবং এদের মুখনিসৃত অমেয় বাণী এটি সংবিধানের মতোই গুরুত্বপূর্ণ। তো এরকম আপনি ভাওতাবাজি করে, দামিবাজি করে, আয়নাবাজি করে কতদিন চলতে পারবেন?